ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারে সাজেশন দেওয়া স্টার্ট করে দিয়েছি। এর আগে আমি তোমাদের বাংলা, ইংলিশ, হিস্ট্রি, ফিলোজফি সাজেশন দিয়ে দিয়েছি। আজকে আমি তোমাদের পল সায়েন্স থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন সাজেশন হিসাবে দিয়ে দিচ্ছি। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। আরম্ভ করার আগে তোমাদের একটু পল সায়েন্সের কোশ্চেনের প্যাটার্নটা তোমাদের আলোচনা করে দিই, কীরকম কত মার্কসের কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবে। তোমাদের পলিটিক্যাল সায়েন্সে দুটো ভাগের মধ্যে আছে। প্রথম ভাগে আছে রাষ্ট্রবিজ্ঞান, মতবাদ এবং ধারণাসমূহ। সেখানে 4টে ইউনিটে তোমাদের ভাগ করা আছে। রাজনৈতিক তত্ত্বের মূল ধারণাসমূহ, সেখান থেকে তোমাদের কোশ্চেন করতে হবে 2 নম্বরের একটা আর 6 নম্বরের একটা, মোট 8 নম্বর। সেকেন্ড ইউনিট জাতি ও জাতীয়তাবাদ, সেখান থেকে তোমাদের 2 নম্বরের একটা আর 4 নম্বরের একটা করতে হবে, কোনো লং কোশ্চেন করতে হবে না, মানে এখান থেকে তোমাদের 6 নম্বর। তৃতীয় আছে ইউনিট সরকারের বিভিন্ন রূপ, এখান থেকে তোমাদের 2 নম্বরের একটা, 6 নম্বরের একটা, মানে 8 নম্বর করতে হবে। নেক্সট ইউনিট 4-এ আছে সমসাময়িক ভারতীয় রাজনৈতিক চিন্তা, নির্বাচিত চিন্তাবিদগণ, এখান থেকে তোমাদের কোনো 2-4 করতে হবে না, 6 নম্বর করতে হবে। নেক্সট রাষ্ট্রবিজ্ঞান, মতবাদ এবং ধারণাসমূহ, এখান থেকে তোমাদের করতে হবে 2 নম্বরের একটা, 4 নম্বরের একটা, 6 নম্বরের কোশ্চেন করতে হবে না। নেক্সট 6 ইউনিটে আছে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান যে মতবাদ ধারণাসমূহ, সেখানে তোমাদের দুটো ইউনিট ভাগ করা আছে, মানে 5 আর 6 হচ্ছে। এখানে 4টে বললাম, এখানে দুটো, 5 আর 6। এখানে তোমাদের করতে হবে মৌলিক অধিকার এবং কর্তব্য সমূহ থেকে 2 নম্বর আর 4 নম্বরের, 6 নম্বর থাকবে না। আর নেক্সট নির্বাচন এবং প্রতিনিধিত্ব, এখান থেকেও তোমাদের 2 আর 4-এ করতে হবে, 6 নম্বর করতে হবে না। এইভাবে তোমাদের প্রথমে হচ্ছে 8, তারপরে 6, তারপরে 8, তারপরেটা হচ্ছে 6, তিনটেতে তোমাদের মানে 4, 5 আর 6 সব মিলিয়ে তোমাদের হচ্ছে 40 মার্কস। এই হলো তোমাদের কোশ্চেন অ্যান্সার। এবার তোমাদের আমি প্রথম যে ভাগ রাষ্ট্রবিজ্ঞান, মতবাদ এবং ধারণাসমূহ, সেই 4টে ইউনিটে তোমাদের আমি কোশ্চেন পুরো উত্তর সমেত আলোচনা করে দিচ্ছি। নেক্সট ভিডিওতে রাষ্ট্রবিজ্ঞান, মতবাদ এবং ধারণাসমূহ কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দেবো। তাহলে বন্ধুরা তোমরা বুঝতে পারলে কোশ্চেন কিভাবে আসবে। এবার উত্তরটা তোমাদের আমি বলে দিচ্ছি। প্রথমে যেহেতু তোমাদের বললাম রাষ্ট্রবিজ্ঞান, মতবাদ এবং ধারণাসমূহ, সেখানে তোমাদের আছে রাজনৈতিক তত্ত্বের মূল ধারণাসমূহ। প্রথমে তোমাদের 2 নম্বর কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দিচ্ছি। রাজনৈতিক স্বাধীনতা বলতে কি বোঝায়? রাজনৈতিক স্বাধীনতা বলতে প্রত্যক্ষ বা পরোক্ষ সরকার গঠনের অংশগ্রহণ এবং সরকারকে নিয়ন্ত্রণ করার অধিকারকে বোঝায়। নির্বাচিত হওয়ার অধিকার, নির্বাচন করার অধিকার, নিরপেক্ষভাবে সরকারি কাজকর্মের সমালোচনা করার অধিকার প্রভৃতি রাজনৈতিক স্বাধীনতার অন্তর্ভুক্ত। নেক্সট 2 নম্বর কোশ্চেন, ভোটদানের অধিকার কোন ধরনের অধিকার? ভোটদানের অধিকার হলো একটি রাজনৈতিক অধিকার। ব্যক্তি রাজনৈতিক অধিকার হিসাবে এই অধিকার রাষ্ট্রের কাছে দাবি করেন। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে দুটি যুক্তি দাও। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে দুটি যুক্তি হলো, এটি স্বাধীনতার রক্ষা কবচ, এই নীতি কর্মকুশলতা বৃদ্ধি করে। নেতিবাচক সাম্য ও ইতিবাচক সাম্য বলতে কী বোঝো? নেতিবাচক সাম্য হলো কোনো বিশেষ সুযোগ সুবিধা না দেওয়া, অর্থাৎ জাতি, ধর্ম, বর্ণ, বংশ, মর্যাদা, স্ত্রী পুরুষ, সম্পত্তি প্রভৃতি ক্ষেত্রে সকল প্রকার বৈষম্যের অবসানই হলো নেতিবাচক সাম্য। তারপরটা ছিল ইতিবাচক সাম্য। সকলের মধ্যে সমান অধিকার প্রতিষ্ঠাকেই বলা হয় ইতিবাচক সাম্য। ব্যক্তিগত সাম্য বলতে কী বোঝো? যখন কোনো জাতি, ধর্ম, বর্ণ, অর্থনৈতিক প্রতিপত্তি, প্রস্তুতি নির্বিশেষে সমাজের সকলে নিজ নিজ ব্যক্তিত্ব বিকাশের অধিকারগুলি সমভাবে ভোগ করতে পারে, তখন তাকে বলা হয় ব্যক্তিগত সাম্য। নেক্সট 6 নম্বর কোশ্চেন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির দুটি বৈশিষ্ট্য লেখো। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির দুটি বৈশিষ্ট্য হলো শাসন বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগের পূর্ণ স্বাতন্ত্র্য স্বীকৃত হওয়া,
স্বীকৃত হয় অন্য বিভাগের কাজে কোনো রকম হস্তক্ষেপ না করা। তারপরে 7 নম্বর কোশ্চেন, দ্য স্পিরিট অফ দ্য ল এবং থিওরি অফ জাস্টিস গ্রন্থ দুটি রচয়িতার নাম কি? প্রথমে হচ্ছে লেখে মন্টেস্কু, আর দ্য থিওরি অফ জাস্টিস গ্রন্থটির রচয়িতা হলেন জন রলস। বেসরকারি আন্তর্জাতিক আইন বলতে কি বোঝো? কোনো ব্যক্তির অধিকার বা স্বার্থকে কেন্দ্র করে দুই বা ততোধিক রাষ্ট্রের মধ্যে বিরোধ বাঁধলে তার নিষ্পত্তির জন্য যেসব আইন রয়েছে সেগুলিকে বেসরকারি আন্তর্জাতিক আইন বলা হয়। এবার আসছি বন্ধুরা, তোমাদের এখান থেকে যেহেতু 4 নম্বরের কোশ্চেন আসবে না, তাই 6 নম্বরের কোশ্চেনটা বড়, তোমাদের আমি কোশ্চেন দিয়ে দিচ্ছি। তোমাদের যদি কোনো অসুবিধা হয় আমাকে বলো, আমি কোশ্চেনের উত্তর পরের ভিডিওতে আলোচনা করে দেবো। এখান থেকে তোমাদের আমি 4টে ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়েছি। আইন মেনে চলার কারণ কি? আইন ও নৈতিক বিধির পার্থক্য নির্ণয় করো। স্বাধীনতার সংজ্ঞা ও প্রকৃতি বিশ্লেষণ করো। সাম্যের সংজ্ঞা, প্রকৃতি ও ধরন বিশ্লেষণ করো। ক্ষমতা স্বতন্ত্রীকরণ তত্ত্বটি আলোচনা করো। এবারে চলে আসছি বন্ধুরা নেক্সট যেটা ইউনিটে আছে, সেকেন্ড ইউনিট, জাতি ও জাতীয়তাবাদ। এখান থেকে তোমাদের 2 নম্বর আসবে আর 4 নম্বর আসবে। জাতীয় জনসমাজ কাকে বলে? যখন কোনো জনসমষ্টি তাদের বংশ বা ধর্ম, রীতিনীতি, অর্থনৈতিক স্বার্থ, ঐতিহ্য, সংস্কৃতি প্রভৃতি ক্ষেত্রে নিজেদের এক বলে মনে করে এবং তারা নিজেদের দ্বারা গঠিত একই সরকারের অধীনে বসবাস করার ইচ্ছা প্রকাশ করে, তখন সেই জনসমষ্টিকে বলে জাতীয় জনসমাজ। জাতীয় জনসমাজ গঠনের ভাবগত উপাদানগুলি কি? উগ্র জাতীয়তাবাদ কিসের জন্ম দেয়? জাতীয় জনসমাজ গঠনের ভাবগত উপাদানগুলি হলো অতীতের গৌরবময় স্মৃতি বিজড়িত ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য। তারপরে উগ্র জাতীয়তাবাদ কিসের জন্ম দেয়? উগ্র জাতীয়তাবাদ সাম্রাজ্যবাদের জন্ম দেয়। সাধারণ ইতিহাস কিভাবে জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? সাধারণ ইতিহাস জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অতীতের গৌরবময় স্মৃতি নিয়ে যে ইতিহাস তৈরি হয় তা একটি জাতির আত্মপরিচয় বোধ গড়ে তুলতে সাহায্য করে। রাষ্ট্রবিজ্ঞানী মিল এর মতে একটি জাতীয় ইতিহাস ও তার স্মৃতি সম্ভার জাতীয় চেতনা গঠনে কাজ করে। জাতীয় জনসমাজ কখন গড়ে ওঠে? জাতি কখন গড়ে ওঠে? জনসমাজের মধ্যে যখন রাজনৈতিক চেতনা জাগরিত হয় তখন জাতীয় জনসমাজ গড়ে ওঠে। জাতীয় জনসমাজের মধ্যে যখন জাতীয়তাবাদের মাধ্যমে রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় তখন জাতি গড়ে ওঠে। আত্মনিয়ন্ত্রণের অধিকারের বিপক্ষে দুটি যুক্তি দাও। আত্মনিয়ন্ত্রণের অধিকারের বিপক্ষে দুটি যুক্তি হলো আত্মনিয়ন্ত্রণের অধিকার অখণ্ডতার পরিপন্থী, উন্নত সভ্যতা ও সংস্কৃতির পরিপন্থী। নেক্সট 6 নম্বর কোশ্চেন, আধুনিক রাষ্ট্র প্রধানত কী ধরনের রাষ্ট্র? জাতি কাকে বলে? আধুনিক রাষ্ট্র প্রধানত বহুজাতিক রাষ্ট্র। জাতি বলতে বোঝায় রাজনৈতিকভাবে সংগঠিত এমন এক জনসমাজ যা বহিঃশাসন থেকে সম্পূর্ণ মুক্ত অথবা মুক্ত হবার জন্য সচেষ্ট। আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে দুটি যুক্তি দাও। আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে দুটি যুক্তি হলো জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার বিশ্ব সভ্যতার বিকাশের সহায়ক, কারণ প্রতিটি জাতির নিজস্ব রাষ্ট্র ও সরকার থাকলে জাতির সভ্যতা ও সংস্কৃতি দ্রুত বিকশিত হয়। সংখ্যালঘু সমস্যার সমাধানে সহায়ক। জাতীয়তাবাদের নেতিবাচক দিকটি উল্লেখ করো। জাতীয়তাবাদকে কেন্দ্র করে জাতি রাষ্ট্রের প্রসার সাধনের দিকটি জাতীয়তাবাদের একটি নেতিবাচক বা নঙ্গত্বক দিক, কারণ জাতীয়তাবাদ যদি জাতি রাষ্ট্রের সঙ্গে যুক্ত থাকে তাহলে তা সাম্রাজ্যবাদে পরিণত হবার আশঙ্কা থাকে। দেশপ্রেম ও জাতি রাষ্ট্র উভয় ধারণার সংমিশ্রণে মানব সমাজের সংকট ঘনীভূত করে। নেক্সট 4 নম্বরের কোশ্চেন তোমাদের দিয়ে দিচ্ছি। জাতীয় জনসমাজ গঠনের মূল উপাদানগুলি আলোচনা করো। জনসমাজ কখন জাতিতে রূপান্তরিত হয়? ভারতকে কি একটি জাতি বলা যায়? জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের বিপক্ষে যুক্তিগুলি ব্যাখ্যা করো। জাতীয়তাবাদের সপক্ষে যুক্তিগুলি নির্দেশ করো। নেক্সট তৃতীয় আছে ইউনিটে সরকারের বিভিন্ন রূপ। এখান থেকে তোমাদের আসবে 2 আর 6 নম্বর কোশ্চেন। সর্বাত্মক বোধ বলতে কি বোঝো? সর্বাত্মক বোধ হলো এক ধরনের সামগ্রিক স্বৈরতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, এমন এক রাজনৈতিক ব্যবস্থা যেখানে কোনো বিরোধী কণ্ঠস্বর বা বিরোধী দল বা বিরোধী রাজনৈতিক শক্তি কোনো
কিছুই থাকে না। যাবতীয় রাষ্ট্রীয় ক্ষমতা একজন স্বৈরাচারী শাসকের হাতে কুক্ষিগত থাকে। এই স্বৈরাচারী শাসক তার অবাধ রাষ্ট্রীয় ক্ষমতার মাধ্যমে রাষ্ট্রের সব কিছুই এমনকি নাগরিকদের ব্যক্তি জীবন ও সমাজ জীবনকে নিয়ন্ত্রণে রাখে। গণতন্ত্রের দুটি অসুবিধা বা ত্রুটি উল্লেখ করো। গণতন্ত্রের দুটি অসুবিধা হলো অতিরিক্ত স্বাধীনতা প্রদানের ফলে গণতন্ত্রে উচ্ছৃঙ্খলতা লক্ষ্য করা যায়। এই ব্যবস্থায় ব্যক্তি শৃঙ্খলা ও নিয়ন্ত্রণ ভঙ্গ করে। গণতন্ত্রকে কেউ কেউ মূর্খের শাসনও বলেছেন, কারণ সমাজে মূর্খের শাসন সংখ্যা যেহেতু বেশি সেহেতু তাদের দ্বারা নির্বাচিত ব্যক্তিরাই ক্ষমতায় আসেন। রাষ্ট্রতান্ত্রিকগণ গণতন্ত্রকে কয় ভাগে ভাগ করেছেন। গণতন্ত্র এই ধারণাটি বিভিন্ন রাষ্ট্র দার্শনিক ও রাষ্ট্রতান্ত্রিক বিভিন্নভাবে ভাগ করেছেন, তবে অনেকেই বলেছেন যে একে প্রধানত 4 ভাগে ভাগ করা যায়, যথা উদারনৈতিক গণতন্ত্রের তত্ত্ব, গণতন্ত্রের প্রবর বা এলিট তত্ত্ব, গণতন্ত্রের বহুত্ববাদী তত্ত্ব, গণতন্ত্রের মার্ক্সীয় তত্ত্ব। কর্তৃত্ববাদ কাকে বলে? কর্তৃত্ববাদ হলো গণতন্ত্রের সম্পূর্ণ বিপরীত একটি মতবাদ। কর্তৃত্ববাদ বলতে এমন এক মতবাদকে বোঝায় যেখানে সমস্ত কিছুর নিয়ন্ত্রণ হলো কর্তৃত্ব বা কর্তৃপক্ষ। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার মতে কর্তৃত্বের প্রতি অন্ধ আনুগত্য হলো কর্তৃত্ববাদ। প্রত্যক্ষ গণতন্ত্র বলতে কি বোঝো? যে শাসন ব্যবস্থা শাসন কার্য পরিচালনার জন্য জনগণ সরকারি ও সক্রিয়তার অংশগ্রহণ করে। একটি নির্দিষ্ট সময় ও নির্দিষ্ট জায়গায় উপস্থিত হয়ে শাসনতান্ত্রিক নীতি নির্ধারণ, আইন প্রণয়ন, রাষ্ট্রের আয় ব্যয় নির্ধারণ ও নিয়ন্ত্রণ এবং বৈদেশিক নীতি সম্পর্কে মতামত গ্রহণ প্রভৃতি করে থাকে। এছাড়া সরকারকে এইসব ব্যাপারে পরামর্শ দিয়ে থাকে, তাকে প্রত্যক্ষ গণতন্ত্র বলা হয়। পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র প্রচলিত আছে এমন 4টি দেশের নাম করো। পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র প্রচলিত আছে এমন 4টি দেশের নাম হলো ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেন, ফ্রান্স। সংকীর্ণ অর্থে গণতন্ত্র বলতে কি বোঝো? সংকীর্ণ অর্থে গণতন্ত্র বলতে সেই শাসন ব্যবস্থাকে বোঝায় যে শাসন ব্যবস্থা জনগণ দ্বারা পরিচালিত হয়। কর্তৃত্ববাদের 5টি বৈশিষ্ট্যের বিবরণ দাও। কর্তৃত্ববাদের কতগুলি নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। এগুলি হলো সীমিত রাজনৈতিক স্বাধীনতা, নিয়ন্ত্রিত গণমাধ্যম, বহু মত বহু পথের বহুত্ববাদের প্রত্যাখ্যান, কর্তৃত্বের হাতে কেন্দ্রীভূত ক্ষমতা এবং নামমাত্র গণতান্ত্রিক প্রতিষ্ঠানের অস্তিত্ব। এবার আসছি 6 নম্বর কোশ্চেন। গণতন্ত্রের দোষ বা অসুবিধাগুলি আলোচনা করো। প্রত্যক্ষ গণতন্ত্র বলতে কি বোঝো? প্রত্যক্ষ গণতন্ত্রের বৈশিষ্ট্যগুলি কি? পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে প্রত্যক্ষ গণতান্ত্রিক নিয়ন্ত্রণের গুণাগুণ বা সুবিধা অসুবিধাগুলি আলোচনা করো। সর্বাত্মক রাষ্ট্র ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। লাস্ট ইউনিট টেস্ট তোমাদের আছে এই ভাগে। সমসাময়িক ভারতীয় রাজনৈতিক চিন্তা, নির্বাচিত চিন্তাবিদগণ। এখান থেকে তোমাদের কোনো 2 নম্বর আর 4 নম্বরের কোশ্চেন আসে না। এখান থেকে তোমাদের 6 নম্বরের কোশ্চেন তোমাদের আমি দিয়ে দিচ্ছি। মৌলানা আবুল কালাম আজাদের শিক্ষা সম্পর্কিত ধারণা আলোচনা করো। নেতাজি সুভাষচন্দ্র বসু জাতীয়তাবাদ সম্পর্কিত ধারণা আলোচনা করো। গান্ধীজির সত্যাগ্রহ নীতি ও প্রকৃতি বিশ্লেষণ করো। স্বামী বিবেকানন্দের সামাজিক সংস্কার আলোচনা করো। এই গেল তোমাদের 6 নম্বরের কোশ্চেন। তাহলে বন্ধুরা আশা করি তোমরা আজকের কোশ্চেন অ্যান্সার বুঝতে পেরেছো। নেক্সট ভিডিওতে আমি তোমাদের যে পরের যেটা আছে রাষ্ট্রবিজ্ঞান মতবাদ এবং ধারণাসমূহ, সেখানে 2টো ভাগে ভাগ করা আছে তোমাদের বললাম। মৌলিক অধিকার ও কর্তব্যসমূহ, নির্বাচন এবং প্রতিনিধিত্ব। এখান থেকে তোমাদের আমি নেক্সট ভিডিওতে কোশ্চেন অ্যান্সার সাজেশন দিয়ে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।